বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত নমস্কার। একদিন বেকার থাকার পর চাকরি পেলাম, কিন্তু চাকরি যেখানে পেলাম সে জায়গার খুব দুর্নাম। শুনেছি যারা সেখানে আগে গেছেন তারা সকলেই মারা গেছেন, কিন্তু মারা যাওয়াটা বড়ই আশ্চর্যের। তাদের রোগ নেই, ব্যাধি নেই, সারাদিন রাত কাজকর্ম করে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েছেন। সকালে সবাই তাদের পেয়েছে মৃত অবস্থায়। তাদের মুখের চেহারা দেখে সকলের মনে হয়েছে যেন কোনো কারণে ভয় পেয়ে তারা মারা গেছে, কিন্তু কিসের ভয় তা বোঝা যায়নি। আমার কিন্তু ছোটোর থেকেই ভয় বলে কোনো জিনিস ছিল না মনের মধ্যে। ভাবলাম চোর ডাকাত যদি খুন করে দিয়ে যায় সে কথা আলাদা, তাছাড়া আর কিছুর ভয় আমি করি না। যাই হোক, মরি মরব, অর্থাভাবে দিনে দিনে তিলে তিলে মরার চেয়ে বরং সেটা ঢের ভালো। তাই চাকরিটা আমি নিলাম। বড় একটা স্টেশনে গাড়ি বদল করে ছোট্ট একটি ব্রাঞ্চ লাইনের ট্রেনে চড়লাম। কথা ছিল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেটাই আমার কাজের জায়গা। সন্ধ্যার একটু পরেই আকাশে চাঁদ উঠেছে, শরৎকালের নীল নির্মল আকাশ, চারিদিকে সুন্দর জ্যোৎস্না। জ্যোৎস্নায় দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম, সবুজ ধানের মাঠ, আর গাছপালার মধ্যে দিয়ে ছুটে চলেছে ছোট্ট ট্রেনটা। জানলায় হাত রেখে বাইরের দিকে তাকিয়েছিলাম। গাড়িটা কখনো দাঁড়াচ্ছে, কখনো চলছে। মাঝে কোন সময় যে আমি ঘুমিয়ে পড়েছিলাম নিজেই বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙল, চারিদিকে চেয়ে দেখি গোটা কামরা একেবারে ফাঁকা। যারা ছিলেন তারা যে কখন নেমে গেছেন আমি কিছু বুঝতেই পারিনি। তারপর পেছনে পায়ের শব্দ হতেই ফিরে তাকালাম। দেখলাম আপাদমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে কালো মতো প্রকাণ্ড লম্বা এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছে। এসে তিনি আমার সামনের সিটটাতেই বসলেন, আর আমায় জিজ্ঞেস করলেন যে কোথায় যাওয়া হবে। কথা শুনে লোকটির দিকে আমি ভালোভাবে তাকালাম। দেখলাম লোকটার মুখখানা বড়ই অদ্ভুত, মানুষের মতো মনে হয় না, ঠিক যেন ছাগলের মতো। কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকম উজ্জ্বল, গোল গোল সাদা চোখে। আমার যেটুকু ঘুমের ঘোর ছিল লোকটাকে দেখে সব উড়ে গেল। তাকে উত্তর দিয়ে বললুম আমি যাব শালবনি। ভদ্রলোকটি বলল চলুন আমিও যাব। আমি যেন শুনে খানিকটা স্বস্তিই পেলাম। তাকে জিজ্ঞেস করলাম আপনি কি স্টেশনের আশেপাশে থাকেন? তিনি আমায় বললেন না। তারপর আরেকটু সাহস নিয়ে আবার তাকে জিজ্ঞেস করলাম শুনেছি ওখানে নাকি খুব মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমার কথাটা বলার আগেই লোকটি উল্টো দিকে মুখ করে বসল, যেন আমার কথা সে শুনতেই পায়নি। দেখতে দেখতে ট্রেনের গতি মন্থর হয়ে গেল। ভদ্রলোক এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালেন, বললেন কারখানায় চাকরি নিয়ে এলেন বুঝি? আমি বললাম হ্যাঁ, কি আর করি মশাই, পেটের দায়ে। তিনি বললেন যদি মারা যান? সে কথা আমি নিজেও ভেবেছি, কিন্তু তার থেকে না খেতে পেয়ে মরার থেকে তো এটা অনেক ভালো, তাই না? তিনি জিজ্ঞেস করলেন আপনার ছেলে মেয়ে কটি? আমি বললাম 3টি। সংসারে আর কে আছে? তাকে বললাম বুড়ো বাবা, মা, পিসি, মাসি, ভাগ্নি, পোষ্যের আমার অন্ত নেই। এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই লোকটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বললে স্টেশন এসে গেছে। কিন্তু গাড়ি তখনও থামেনি। তার জীবনের গল্পটা শোনার খুব ইচ্ছা ছিল আমার। আমি বললাম বসুন না, গাড়ি তো আর এগোবে না। এই বলে পকেট থেকে একটা বিড়ি আর দেশলাই
বের করে বললাম, খান। হাত বাড়িয়ে নিলেন মাত্র আমার দেশলাই আর বিড়িটা, কিন্তু খেলেন না। গাড়ি ততক্ষণে স্টেশনে পৌঁছে গেছে। পৌঁছাবা মাত্র দরজা খুলে তিনি নেমে পড়লেন। যাবার সময় একটা নমস্কার করে বিদায় নিলেন। তাও নয়, আমি যে দেশলাইয়ের বাক্স দিয়েছিলাম সেটাও ফেরত দিলেন না। তৎক্ষণাৎ তার পিছু পিছু আসলাম দরজা পর্যন্ত। তিনি ঠিক কোন দিকে যান দেখার জন্য। আমার সঙ্গে করে নিয়ে যাবার জন্য তাকে বলতাম, কিন্তু তিনি তো সে সুযোগই দিলেন না। আমি দেখলাম গাড়ি তখনও প্ল্যাটফর্মে পৌঁছায়নি, ধীরে ধীরে চলছে। তবে লোকটা এর মধ্যে নেমে গেল কোথায়? সে কি টিকিট কাটেনি? এ সমস্ত ভাবতে ভাবতেই স্টেশনের মধ্যে ট্রেনটা ঢুকে গেল। একে আমার সম্পূর্ণ অপরিচিত নূতন জায়গা, আবার তার উপরে এসব অভিজ্ঞতা। পেটের দায়ে চাকরি করতে এসে কী যে অদৃষ্টে আছে কে জানে। কারখানা থেকে দুজন গুর্খা চাপরাশি এসেছে আর একজন বাঙালি ভদ্রলোক। গাড়ি থেকে আমার জিনিসপত্র তারাই নামালো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবার চারিদিকে চেয়ে দেখলাম। যতদূর দৃষ্টি যায় শুধু শালের জঙ্গল, ছোট ছোট কয়েকটি পাহাড়ও দেখলাম। ট্রেনের লাইন এখানেই শেষ। গাড়ি উঠবার সময় ঠিক লক্ষ্য করিনি, এখন দেখলাম ট্রেনটার দুদিকে দুটো ইঞ্জিন জোড়া আছে, একটা সামনে একটা পেছনে। এবার পেছনের ইঞ্জিনটা পিছু হাঁটতে শুরু করলো। গাড়িটা যেদিক থেকে এসেছিল হুস হুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে সেই দিকেই চলে গেল। তারপর চারিদিক একবারে নির্জন। ভালোভাবে তাকিয়ে দেখলাম এপাশে স্টেশন আর অন্য পাশে কারখানার জায়গা। চারিদিকে ছড়ানো ছিটানো প্রকাণ্ড বড় বড় লোহার যন্ত্রপাতি। তারই একপাশে আমাদের থাকবার জন্য টিনের ছোট ছোট কয়েকটি অস্থায়ী ঘর। শুনলাম নাকি ওই টিনের ঘরেই আমার আগে যারা এসেছেন তাদের জীবনলীলার অবসান হয়েছে। তবুও সে রাত্রির মতো আমাকে সেখানেই থাকতে হলো। বাঙালি ছোকরাটি জাতিতে ব্রাহ্মণ। আমার জন্য সে রান্না করে রেখেছিল। ঠিক হলো নিজের হাতে রান্না আমায় কোনোদিনই করতে হবে না, সে রোজ এসে আমায় রান্না করে দেবে। রাত্রে খেতে খেতে তার সঙ্গে আলাপ হলো। ছেলেটির নাম যতীন। সে থাকে কাছাকাছি একটি গ্রামে। তাকে খাওয়া দাওয়ার পর আমি আর বাড়ি ফিরতে দিলুম না, তাকে রেখে দিলুম আমার সঙ্গেই। প্রথমে সে জিজ্ঞেস করলে, দাদা আপনি কি ব্রাহ্মণ? আমি বললাম হ্যাঁ। যতীন বললে, ব্যাস তাহলে আপনার আর ভয় নেই। জিজ্ঞেস করলাম, কেন বলো তো? যতীন বললে, যারা মারা পড়েছে তাদের ভূতে মেরেছে কিনা, গেছো ভূত, তাই বললাম আর কি। বামুনকে তো কেউ মারতে পারবে না। যখন ভয় পাবেন পৈতে ছুঁয়ে একবার গায়ত্রী মন্ত্র জপ করে নেবেন, দেখবেন ভূত বাপ বাপ করে পালিয়ে গেছে। যতীন তারপর খানিকটা হাসতে হাসতে বললে, নালে ভাবুন তো, ওদের তিনজনকে মেরে রেখে গেছে, কই আমাকে তো মারতে পারল না। আমি ভাবলাম ব্যাপারটা সত্যিই তো রহস্যজনক, কিন্তু বুঝবার উপায় কিছু নেই। সে রাত্রে আমার ভালো ঘুম হলো না। খুব সকালে উঠে আমি হাঁটতে গেলাম ওই বনের মধ্যে। যেতে যেতে দেখা হলো গুর্খা চাপরাশিদের সাথে। তাদের বললাম, আশেপাশের গ্রাম থেকে লোক ডেকে আনো, আজ থেকেই কাজ শুরু হবে। এখন আমাদের কাজ শুধু জঙ্গল কাটা আর জায়গা পরিষ্কার করা। কোম্পানি তার জন্য আমার সঙ্গে দিয়েছে 100 টাকা। তাছাড়া টাকার দরকার হলেই হেড অফিসে জানাতে বলেছে, তাহলে তারা ঠিক টাকা পৌঁছে দেবে। ফেরার পথে যতই আমি সেই সবুজ সতেজ গাছগুলোর পানে তাকাই, ততই আমার মনে হয় আমি যেন ওদের পরম শত্রু। মনে নানা দুরূহ চিন্তা করতে করতে এসে পৌঁছালাম স্টেশন মাস্টারের কাছে। তিনি এখন আমার একমাত্র প্রতিবেশী।
ট্রেন এসেছে, আবার চলেও গেছে। স্টেশন মাস্টার বসে বসে মোটা খাতায় কী যেন লিখছিলেন। মোটা সোটা বেটে খাটো মানুষটি পরিচয় হতেই মুখখানি তার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। খাতা বন্ধ করে তিনি গল্প জুড়ে দিলেন। বললাম, আপনি কাজ করুন, আপনার তো ডিস্টার্ব হচ্ছে। তিনি বললেন, ধুর তেরি কাজ, মানুষের মুখ দেখতে পাই না মশাই, দুটো কথা বলে যে সুখ হবে তাই পাণ্ডব বর্জিত দেশে উপায় নেই। দিন না মশাই, চটপট ওই গাছগুলোকে কেটে কারখানা হবে, শহর বসবে, বাজার বসবে, তাও মানুষজন তো দেখতে পাবো। বললাম, কিন্তু ওই গাছ কাটতে গিয়ে শুনেছি আগে 3-4 জন মারা গেছে। কথাটাকে তিনি শেষ করতে দিলেন না। টেবিল চাপড়ে চিৎকার করে বললেন, আরে দূর দূর, আমি ওসব বিশ্বাস করি না মশাই। ভূত না ছাই, ভূত না হয় মেরেই নিয়ে গেল, কিন্তু টাকা গড়ে গেল কোথায়, সেগুলোও কি ভূতে নিল? তার এই কথাগুলো আমি ভালো বুঝতে পারলাম না, তাই তাকে আরও একবার ভালো করে জিজ্ঞেস করতে বললাম, বলুন তো কি বলতে চাইছেন, আমি তো বুঝলাম না। তিনি বললেন, তার বিশ্বাস ভূতে তাদের মারেনি, মেরেছে মানুষে। কুলে বিদেয় করবার টাকা করি তার কাছেই তো থাকতো, সেই টাকার লোভে কেউ তো তাকে মেরে ফেলতেই পারে। তিনি বললেন, আমার কিন্তু মশাই ওই গুর্খাগুলোর উপর বিশ্বাস হয় না, বললে কথা শোনে না, ব্যাটারে যেন নবাব পুত্তর। আমি বললাম, কি জানি মশাই, কি যে করব এখন আমি তাই ভেবে মরছি। বললেন, টাকা কড়ি নিজের কাছে রাখবেন না দাদা, আমি ভালো কথা শিখিয়ে দিচ্ছি। বলে তিনি স্টেশন ঘরের দেওয়ালের গায়ে লাগানো একটি লোহার আয়রন সেপ দেখিয়ে বললেন, ওইখানে রাখতে পারেন। পরের টাকা ওখানে রাখতে অবশ্য আমি দিতাম না, কিন্তু আপনি একে বাঙালি, তাই ব্রাহ্মণ, তাই বলছি একবার রেখে দেখুন, দেখি তো কি হয়। রাত 10টায় আমার শেষ ট্রেনটা চলে যায়, আমি তখন বাসায় যাই, সেই সময় চাবি আমি সঙ্গে করেই নিয়ে যাব। আপনি ইচ্ছে করলে রাত্রে এখানে শুয়ে থাকতে পারেন, বেশ করে জানলা দরজা বন্ধ করে নিয়ে টেবিলের ওপর আরাম করে ঘুমোবেন মশাই। টাকা থাকবে ওই আয়রন চেস্টের মধ্যে, দেখুন তো দেখি ভূতে কেমন করে মারে। আমার মনে হলো পরামর্শটা খুব একটা মন্দ নয়। খানিকক্ষণ বাদে যতীন আসলো আমার কাছে টাকা চাইতে, সে বাজার করবে। আমি তাকে হেসে টাকা দিয়ে বললাম, আজ রাতে আমি এখানেই থাকব। যতীন হেসে বললে, বুঝেছি বাবু, ভয় পেয়েছেন। আমি তো বললাম আপনি বেরাম্ভণ মানুষ, আপনার ওসবে ভয় কি? এর মধ্যেই দেখলাম গুর্খা চাপরাশি 50 লোক নিয়ে এসে হাজির, গাছ কাটবার জন্য। তারা বেশ কাজের লোক মনে হলো। 100 টাকা আর কতক্ষণ, দিনের শেষে কুলি মজুরদের দিতেই দেখি হাত একবারে আমার পরিষ্কার। গুর্খা রামলাল বললে, বাবু, হেড অফিসে বহুত রুপিয়া মাঙ্গা এলেন। আমি বললাম, বেশি টাকা চাওয়ার কি দরকার? রামলাল বললে, প্রত্যেক দিন কাজের শেষে যখন মজদুররা আপনার কাছে টাকা চাইবে, তখন আপনি কি করবেন? প্রত্যেক দিন কি আর হেড অফিস থেকে লোক আসবে? যাই হোক, তার কথা মতো আমি হেড অফিসে তার করে দিলাম, একসঙ্গে মোটা রকমের কিছু টাকা আমায় পাঠিয়ে দেওয়া হোক, নইলে কাজের ভারী অসুবিধে। কিন্তু টাকা আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। আমার আগে যারা এসেছিলেন তারাও হয়তো এমনি করে টাকা নিয়েছেন, কিন্তু কাজ তো বেশি দূর এগোয়নি, অথচ টাকার হিসেব না দিয়েই তারা মারা গেছেন। এমনি করে কোম্পানির বোধহয় অনেক ক্ষতি হয়ে গেছে। তাই টাকা না এসে কলকাতার হেড অফিস থেকে এলেন একজন ইন্সপেক্টর। কাজ দেখে তিনি খুব খুশি। অসংখ্য গাছ তখন আমি কাটিয়ে স্তূপাকার করে ফেলেছি। বনের শ্যামলশ্রী একেবারে নির্মমভাবে নষ্ট করে দিয়ে অনেকখানি জায়গা তখন ফাঁকা করে দিয়েছি। কিন্তু কুলিরা বেতন পায়নি প্রায় হপ্তাখানেক, তারা আমায় ছিঁড়ে খাচ্ছে। আমি ইন্সপেক্টরকে সব বুঝিয়ে বললাম। তিনি বললেন, আজ গিয়েই তিনি টাকা পাঠানোর ব্যবস্থা করে দেবেন। আমি তাকে ট্রেনে চড়িয়ে ফিরে এলাম। শিবশরণ আমার সঙ্গে গিয়েছিল। ফেরবার পথে শিবশরণ বললে, আরও বেশি টাকা মাঙ্গাইলেন বাবু, 1000 টাকা আর কদিন?
আমি বললাম, ফুরোলেই তো পাঠাবে, অত ভাবনা কি? যতীনকে প্রায় বলতাম, কই যতীন, মরলাম না তো, বড় বড় গাছগুলো তো প্রায় সব কেটে গেল। যতীন হেসে জবাব দিল, আমি তো বাবু আগেই সে কথা বলেছি, বামুনের কোনো ভয় নেই। আমি তার কথা শুনে হাসতে লাগলাম। রাত্রিরে শেষ গাড়ি তখন স্টেশনে এসে দাঁড়িয়েছে। গাড়িটা ছেড়ে গেলেই স্টেশন মাস্টার বাসায় চলে যাবেন। তার আগেই আমার সেখানে যাওয়া দরকার, কারণ রাতে আমার শোয়ার ব্যবস্থা সেখানেই। কাজেই বাধ্য হয়ে যতীনকে বললাম, তোমার গল্প আজ আর নয়, কাল তোমার সাথে আবার গল্প করব, আজ যাই। কিন্তু এমনি তার গল্প বলবার এতই শখ যে শেষ হতে হতে স্টেশনটা ফাঁকা হয়ে গেল। গাড়ি তখন চলে গেছে। মাস্টারমশাই তখনও বসে আছেন দেখে জিজ্ঞেস করলাম, আপনি এখনও বসে আছেন যে? তিনি বললেন, আসুন, আপনার জন্যই তো বসে আছি। আমি বললাম, কেন? তিনি বললেন, যাব কি মশাই, জংশন থেকে টেলিফোন এলো, আপনার 1000 টাকা নিয়ে লোক আসছে। কেমন করে আসবে? গাড়ি তো সব চলে গেল। আমি অবাক হয়ে বললাম। তিনি ঈষৎ হেসে বললেন, এই কি আর আপনার আমার কাজ মশাই, অত বড় সাহেব, কোম্পানির কাজ, জানেন কত খাতির। জংশন থেকে একখানা পাইলট ইঞ্জিন দিয়েছে, তাই তো লোক আসছে। যতীন বললে, তাহলে এই অবসরে আবার একটু গল্প হয়ে যাক। আমি বললাম, না, আজ না, থাক। কথা বলতে বলতেই হুস হুস শব্দ করে ইঞ্জিন এসে দাঁড়ালো। ইঞ্জিন থেকে নামলো এক সাহেব। 1000 টাকা অন্য কারোর হাতে পাঠাতে বিশ্বাস পায়নি কোম্পানি, তাই জন্য সাহেব স্বয়ং এসেছেন। টাকা দিয়ে রসিদ লিখিয়ে নিয়ে আবার সেই ইঞ্জিনেই ফিরে গেলেন। টাকাগুলো লোহার সিন্ধুকে বন্ধ করে চাবি যেখানে থাকে সেইখানে রেখে মাস্টারমশাই বললেন, আসি তবে, নমস্কার। আমি বললাম, আসুন। যতীন বললে, বাবু আমিও যাই, আপনি শুয়ে পড়ুন। আমি বললাম, যাও। তারপর আমি দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়লাম। দরজা জানলা বন্ধ হতেই ঘরের মধ্যে কেমন একটা দম বন্ধ হওয়া অবস্থা তৈরি হলো। স্টেশনের জানলাগুলো অনেক বড়, তা খুলে রাখা মানে সবই খোলা। কিন্তু কি করব, এই অদ্ভুত গুমোট আবহাওয়ায় এভাবে তো শুয়ে থাকা যায় না। তাই আমি পিছন দিকের একটা জানলা খুলে দিলাম। কখন যে এভাবে শুয়ে ঘুমিয়ে পড়েছি হিসেব নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখি আমি নড়তে চড়তে পারছি না। কাপড় দিয়ে কেউ যেন আমার মুখখানা চেপে ধরেছে, আর আমাকে আষ্টে পিষ্টে বাঁধা হয়েছে দড়ি দিয়ে। আমার নড়াচড়া করার শক্তি নেই। আমি ভয়ে গো গো করতে লাগলাম। মনে মনে ভাবলাম, বাবু তোমরা টাকা কড়ি নিয়ে যাও, আমায় মেরো না। ওদিকে আমার মাথার পেছনের দেওয়ালের গায়ে সিন্দুক খোলার শব্দ পেলাম। কি আর করি, মরার মতো চুপচাপ আছি, জানি মৃত্যু অনিবার্য। এতক্ষণে বুঝলাম আমার আগে যারা মারা গেছে তারাও ঠিক এইভাবেই মারা গেছে। বুকের ভেতরটা ধকধক করছে, গলাটা শুকিয়ে কাঠ। সে যে কি ভীষণ অবস্থা তা আমি লিখে বোঝাতে পারবো না। চোখের সম্মুখে আমার ছোট ছোট ছেলে মেয়েদের কচি কচি মুখগুলো ভেসে উঠল। মনে পড়ল আমার স্ত্রীর কথা। হায়, কেন যে আমি এখানে তাদের ছেড়ে আসলাম। হঠাৎ করে মাথার পেছনে কতগুলো পয়সার আওয়াজ পেলাম। বুঝতে পারলাম টাকা পয়সা সব পার করে ফেলেছে। এমন সময় জানলা পথে একটা লোক ঘরের মধ্যে লাফিয়ে পড়ল। চোখের জলে দৃষ্টি তখন আমার ঝাপসা, তবু যেন মনে হলো আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা প্রকাণ্ড লম্বা একটা লোক, যাকে আমি প্রথম দিন ট্রেনে দেখেছিলাম। গলাটা তখন কে যেন আমার 2 হাত দিয়ে চেপে ধরেছে। আমি বুঝলাম আমার মৃত্যু নিশ্চিত। অনুরোধ করবার শক্তিটাও নেই। কিন্তু অবাক কাণ্ড, মরতে মরতে আমি যেন বেঁচে গেলাম। আমার গলা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে কে কার সঙ্গে যেন হাতাহাতি শুরু করেছে। তারপরে ভীষণ শব্দ, তারপরে চিৎকার। মানুষ মরবার সময় যেভাবে চিৎকার করে, এও যেন ঠিক তেমনি। কণ্ঠস্বর শুনে চিনতে পারলাম এ আমার গুর্খা চাপরাশি রামলাল। মারামারি কিন্তু তখনও পুরো থামেনি। থলেটা
মনে হলো ঝনঝন আওয়াজ করে মেঝেতে পড়ে গেল। তারপরে কি যেন জানলা টপকে বেরিয়ে গেল, তার পিছু পিছু আর একজন। বাইরেও শব্দ। নিরুপায় অসহায় অবস্থায় আমি শুধু মরার মতো চুপ করে পড়ে রইলাম। কি যে হলো কিছুই ভালো বুঝতে পারলাম না। তখনও বুকের ভেতরটা আমার কেমন যেন করছে। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে সে কথাই ভাবছি। এমন সময় ঝকঝক শব্দ করতে করতে ঘরের বাইরে একখানা ইঞ্জিন এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে অনেকগুলো পায়ের শব্দ। বন্ধ দরজায় ঘা পড়তে লাগলো, কিন্তু খুলবে কে? আমার তো ওঠারও উপায় নেই, মুখখানা বন্ধ। পায়ের শব্দ ঘুরে একদিকের খোলা জানলার কাছে এসে দাঁড়ালো। একজন সাহেব জানলা টপকে ঘরে ঢুকে দরজা খুলে দিলেন। ঘরে আলো জ্বালা হলো। জংশন থেকে তারা ইঞ্জিনে চড়ে 4 জন এসেছে। ছুটে আসলো স্টেশন মাস্টার। ঘরের মেঝে রক্তে ভেসে গেছে। গুর্খা চাপরাশি রামলাল মেঝের ওপর পড়ে মরে আছে। তারই কোমরের ভোজালি তারই গলায় বসানো। লোহার সিন্দুক খোলা, কিন্তু টাকার থলে মেঝের উপর পড়ে। ব্যাপারটা কিছু ভালো বুঝবার উপায় নেই। কে যে আমায় মেরে ফেলে টাকা নিয়ে উধাও হবে ভেবেছিল, আর কেই বা বাঁচিয়ে দিয়ে গেল কে জানে। সাহেবদের জিজ্ঞেস করলাম, আপনারা খবর পেলেন কি করে? তারা বললেন, যখন টাকা দিয়ে ফিরে যাচ্ছিলাম সেই সময় টেলিফোন এলো, বলল ডাকাত পড়েছে, জলদি আসুন। এখান থেকে টেলিফোন কে করবে এই নিয়ে আমি ভাবতে লাগলাম। অবাক হয়ে আমরা একে অপরের মুখ চাওয়াচাই করছি। হঠাৎ মনে হলো ঝগড়াটা বাইরে পর্যন্ত গড়িয়েছিল। বাইরে বেরিয়ে একবার দেখা যাক তো। বাইরে সবাই মিলে বেরোলাম। জ্যোৎস্নার আলো তখন ম্লান হয়ে এলেও দেখা গেল দূরের প্ল্যাটফর্মের একেবারে শেষ সীমানায় সাদা মতো কি যেন একটা পড়ে আছে। কাছে গিয়ে দেখি সিউসারেন। আমাদের দেখে সে শুধু কাঁদছে। শেষে অনেক কষ্টে মেরে মেরে তাকে কথা বলানো হলো। সাহেবের লাথি খেয়ে সে কাঁদতে কাঁদতে সব কথা বলে ফেলল। আমায় মেরে ফেলে শিয়ার রামলাল দুজনেই এসেছিল টাকা চুরি করতে। যে 3 জন মরেছে তারাও তাদেরই হাতে মরেছে, কিন্তু এবার তার ফল হলো বিপরীত। মাঝখান থেকে কে একটা লোক এসে রামলালকে তো মেরেই ফেললো, তার হাত থেকে টাকার থলেটাও কেড়ে নিল, আর তার পা দুটো ভেঙে দিয়ে গেল। বুঝলাম সেই ভাঙা পা নিয়ে অতি কষ্টে বুকে হেঁটে শিবশরণ পালাবার শেষ চেষ্টা করছিল, কিন্তু পারেনি। শিবশরণ বললে, সে মানুষ নয় বাবু, তার গায়ে বহুত জোর, ইয়ার লম্বা তালগাছের মতো, আর মুখটা ছাগলের মতো। আর কিছু বলবার দরকার ছিল না। মাথাটা তখন আমার কেমন যেন ঘুরছিল বলে সেখানেই বসে পড়লাম। মনে হলো রামলাল যখন আমার গলাটা চেপে ধরে আমায় মেরে ফেলার উদ্যোগ করেছিল, জানলা টপকে ঘরে ঢুকতে দেখেছি। মনে মনে এই ভাবছি, এমনি সময় টুপ করে আমার পায়ের কাছে কি যেন একটা পড়ল। তুলে দেখি একটা দেশলাই বাক্স। এইটাই সেদিন আমি তাকে ট্রেনের কামরায় দিয়েছিলাম, কিন্তু ফেরত দিতে সে ভুলে গিয়েছিল। এদিক ওদিক বহুদূর পর্যন্ত তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। সমস্ত শরীর তখন আমার রোমাঞ্চিত হয়ে উঠেছে। কিন্তু সে কে? সে যেই হও, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তোমায় নমস্কার।